20 রান কম হয়েছে, 30 রান কম হয়েছে, এই কথাটা অনেক পুরনো। বাংলাদেশ ক্রিকেট যখন প্রসঙ্গ এবং ফলাফল যখন ম্যাচের হার, তখন 30টা রান কম হয়েছে, 30টা রান কম হয়েছে, এটা আমরা প্রায়ই শুনি। জিম্বাবুয়ের বিপক্ষে এই টেস্টের যেই রেজাল্ট এবং লাস্ট যে সেশনটা গেল চতুর্থ দিনের, ওই সেশনের পর কিন্তু এই কথাটা একেবারেই সত্যি যে আসলে 20-30টা একটু বেশি দরকার ছিল। এই মাঠটা আসলে কতটা লাকি জিম্বাবুয়ের ক্ষেত্রে জাস্ট ভাবুন। 2018 সালে সবশেষ তারা বাংলাদেশের বিপক্ষে টেস্ট ম্যাচ জিতেছিলেন এই মাটিতে, 7 বছর পর এখানে জিতলেন। আরও একটা বিষয় হচ্ছে, এই 7 বছরে জিম্বাবুয়ে দ্বিপাক্ষিক কোনো টেস্ট ম্যাচই জিতেনি। তার মানে জিম্বাবুয়ের প্রকৃত বন্ধুকে বাংলাদেশ, বাংলাদেশেরও প্রকৃত বন্ধু জিম্বাবুয়ে। নানা সময় বাংলাদেশ যখন আসলে এখনকার জায়গায় চলে এসেছে, এর আগে যখন বাংলাদেশকে লোয়ার বিলো অ্যাভারেজ টিম ধরা হতো, তখন জিম্বাবুয়ে ছিল একমাত্র প্রতিপক্ষ। আরও একটা বিষয়, আপনারা সোশ্যাল মিডিয়াতে প্রায় বলে থাকেন যে মিনি অ্যাশেজ, আসলেও কিন্তু ম্যাচটা মিনি অ্যাশেজের মতোই ফিল দিয়েছে। তবে এই মাটিতে সবচেয়ে ব্যর্থতার যেই গল্পটা আসলে ঢেকে যেতে পারতো, তবে ঢাকিনি, সেটা হচ্ছে বাংলাদেশের ব্যাটারদের ব্যর্থতা। বিশ্বাস করুন, আমরা এই পুরো 4 দিন এই ম্যাচটা কভার করার চেষ্টা করেছি আপনাদের কালের কণ্ঠের পর্দায় দেখানোর জন্য। এই পিচটা বেশ দুর্দান্ত এবং এই পিচে কিন্তু ব্যাটসম্যানরা রান করতে পারেন খুব সহজে। আপনি দেখেছেন জিম্বাবুয়ের প্লেয়াররা অনেক ভালো রান নিয়েছে। এর কারণ স্পোর্টিং উইকেট, ব্যাটসম্যানদের ক্যালিবার দেখানোর উইকেট। কিন্তু আমাদের দেশের ব্যাটসম্যান, আমাদের দেশীয় ব্যাটসম্যানরা, তারা কিন্তু উইকেটটা বিলিয়ে দিয়ে এসেছেন। এই স্পোর্টিং উইকেটে যদি তারা রান নিতে না পারেন, তাহলে ব্যাটসম্যানদের যে স্কিলস, সেই স্কিলসের ঘাটতির প্রশ্ন কিন্তু উঠে যায়। আপনি আপনার কাছে টিপিক্যাল মেহেদী হাসান মিরাজ এবং তাইজুল ইসলাম দেখেন, আপনি 3টা পেসার খেলালেন, কিন্তু যখন টেস্টের লাস্ট সেশনে আপনার স্কোর বোর্ডে 174 টার্গেট আসলো, তখন কিন্তু আপনি ঘুরে ফিরে সেই তাইজুল মিরাজে চলে গেলেন। তাহলে আপনার স্ট্রেংথের জায়গায় কিন্তু ঘুরে ফিরে ওই স্পিন। তাহলে পেসারদের আপনারা কেন কাজে লাগালেন না প্রথম দিকে? আবার একটা কথা বলা যায়, যখন 7টা উইকেট পড়ে গিয়েছিল, তখন কেন নাহিদ রানা টেলেন্ডারদের বিপক্ষে বল করতে আসলেন না? দেখেন, নাহিদ রানা কনসিস্টেন্সি মেনটেন করে 150-তে বল করতে পারেন। তাহলে সেই নাহিদ রানাকে কেন আপনি টেলেন্ডারদের বিপক্ষে বল করাতে বলটা হাত তুলে দিলেন না? তার 150 ডেলিভারি হয়তো বোল্ড হয়ে যেতে পারতো কোনো ব্যাটসম্যান, তার শর্ট বলে ডিফেন্স করতে গিয়ে আউট হয়ে যেতে পারতো। ওই একটা রিস্ক কিন্তু নেওয়া দরকার ছিল বাংলাদেশ দলের। তবে এটা অনেকটা বড় একটা রিয়েলিটি চেক যে টেস্ট ক্রিকেটে আমাদের পারফরমেন্স এরকমই। এখন এটা বলার সাথে সাথে অনেকেই বলে ফেলবেন যে পাকিস্তানে গিয়ে আমরা পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করে এসেছি। ভাই, সে ম্যাচগুলো খেয়াল করে দেখবেন, আমরা কিন্তু একক পারফরমেন্সে জিতেছি। নাহিদ রানার একক পারফরমেন্স, শান্ত পারফর্ম করেছেন হাসান মাহমুদ। তো আমরা আসলে বাংলাদেশ ক্রিকেটটা, বিশেষ করে টেস্ট ক্রিকেটে, আমরা এমনিতেই টেস্ট ক্রিকেটে সবচেয়ে দুর্বল একটা নেশন। তাও আমরা যেই গুটি একটা ম্যাচ জিতি, দেখবেন একক পারফরমেন্সে, দলীয় পারফরমেন্সে কিন্তু আমরা টেস্ট জিতি না। এবং টেস্ট ক্রিকেটে আমাদের দৃশ্যপট কিন্তু এরকম একটা স্পোর্টিং উইকেট, এই স্পোর্টিং উইকেটে যদি আসলে রান নিতে না পারে আমাদের দেশে ব্যাটসম্যানরা, সেক্ষেত্রে ব্যর্থতার দায় কিন্তু তাদেরই। আরও একটা বিষয়, সেটা হচ্ছে টপ অর্ডারদের ব্যর্থতা। আপনি দেখবেন যে জিম্বাবুয়ের টপ অর্ডাররা কিন্তু 2 ইনিংসে মোটামুটি ভালো করেছে। আমাদের টপ অর্ডার থেকে কিন্তু রান এসেনি। ঘুরে ফিরে রান নিয়েছে কারা আমাদের টেস্টে? মুমিনুল হক, ক্যাপ্টেন নাজমুল শান্ত হিমসেলফ এবং জাকির আলী অনিক। এই 3টা ব্যাটসম্যান ছাড়া কিন্তু পুরো 11 জনের মধ্যে কেউই দাঁড়াতে পারেনি। আবার এই 3 জনেরও দোষ আছে, তারা 50 করার পর একটা তাড়াহুড়ো করেন। আমরা দেখেছি প্রথম টেস্টের প্রথম ইনিংসে মুমিনুল হক 50 করার পর তিনি এগ্রেসিভ হয়ে গেলেন, অথচ 50 করার আগে তিনি ঠিক ছিলেন। আবার দেখা গেছে যে নাজমুল শান্ত দ্বিতীয় ইনিংসে তিনি 60 করে অপরাজিত ছিলেন। এরপর দেখা গেল তিনি কি করলেন, তিনি অ্যাটাকিং খেলতে গিয়ে আসলে আউট হয়ে গেলেন। তো ঘুরে ফিরে বাংলাদেশের ম্যাচের প্রিভিউ এটাই, যে এটা একটা অন্যতম রিয়েলিটি চেক। এবং আরও একটা কথা বলতে হয়, আসলে মিনি অ্যাশেজ এবং চট্টগ্রামে এই মিনি অ্যাশেজে বাংলাদেশ কামব্যাক করতে পারে কিনা, সেটা এখন দেখার অপেক্ষায়। সিলেট থেকে বিদায় নিচ্ছি, আমি জিসান আহমেদ। ধন্যবাদ এতক্ষণ অবধি আমার সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম।